জীবন মরণ সমস্যার দিন আজ একটা। বউকে খুন করে সেশন কোর্টের আসামি ভজহরি, তার রায় বেরোবার দিন আজ। মাসতুতো ভাইকে মাসতুতো ভাই না দেখলে কে দেখবে? কিন্তু আজ আর ভজহরিকে দেখা দিচ্ছেন না হর্ষবর্ধন। দেখাশোনা, মামলার তদবির যা করবার তা এতদিন সবই করেছেন তিনি, এমনকি 16 আনার ওপর 18 আনাও। কিন্তু আজ আর আদালতের দিকে পা বাড়াবার তার সাহস হয় না। নিজের চোখে ফাঁসি দেখা যেমন কষ্টকর, নিজের কানে সেই দণ্ডাজ্ঞা শোনাও তার চেয়ে কিছু কম কঠিন নয়। ভোজুকে প্রাণদণ্ড থেকে যদি বাঁচানো না গিয়ে থাকে, এগিয়ে নিজের কানদণ্ড নেওয়া কেন? তাই গোবর্ধনকে বলে রেখেছেন, আদালতের লাঞ্চের সময় সেশন কোর্টের বার লাইব্রেরিতে উকিলবাবুকে ফোন করে যেন খবরটা জেনে নেয়। কিন্তু গোবর্ধনকে আর ফোন করতে হলো না। 12:30টার সময় উকিলবাবুই খবর দিলেন টেলিফোনে, এইমাত্র ভজহরি দ্বীপান্তর হয়ে গেল যাবজ্জীবন, যার মানে আসলে হচ্ছে 12 বছরের জেল। উকিলবাবু জানালেন, ভোজুটা বেঁচে গেল এ যাত্রা। হাফ ছাড়লেন হর্ষবর্ধন। ফাঁসি কাঠে লটকাতে হলো না বেচারাকে। তারপর একটু পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভোজুর ভাগ্যকে আমার হিংসে হয়, জানিস গোবরা? কিসের হিংসে? জানিস গোবরা, বছর 12 আগে আমারও মাথায় খুন চেপেছিল একবার। খুন করবার ইচ্ছে হয়েছিল তোর বৌদিকে। বলো কি দাদা? গোবর্ধন আঁতকে ওঠে। তোর বৌদির জ্বালায় অস্থির হয়ে আর বলছিস কেন? ভেবেছিলাম যে খুন করে বরং ফাঁসি কাঠে চলে যাই, রেহাই পাই দুজনেই। অমন কথা মুখেও আনতে নেই। পারলাম কই করতে, পারলে তো বাঁচতাম। হার মাস ভাজা ভাজা হয়ে গেল একদিনে। এখনো তোমার সেই মতলব আছে নাকি দাদা? এখন এই বয়সে অসম্ভব। কিন্তু হায়, যদি পারতাম তখন। হর্ষবর্ধনের হায় হায় শোনা যায়। তাহলে 12 বছর বাদে আজ তো আমি মুক্ত পুরুষ রে। জেল থেকে বেরিয়ে এসে বিয়ে করতে বুঝি আবার? আবার? রামও, তুমি যে এমন সর্বনেশে লোক দাদা, আমি তো তা জানতুম না। সর্বনেশেই বটে ভাই, নইলে এমন করে নিজে সর্বনাশ করি? আমাদের অত ভালো বৌদি। গোবরা মুখ গোমরা করে। আর তাকেই কিনা তুমি? তোর বৌদি তার ভালো, আমার কে? দাদাও ফোঁস করে ওঠেন। ভজহরির বরাত জোর, নিজেও বাঁচল, বউয়ের হাত থেকেও বাঁচল। 12 বছর বাদে ফিরে এসে দিব্যি স্বাধীন হয়ে চড়ে বেড়াবে। ভজুদা তোমার জন্য তো বাঁচল দাদা, গোবরা বলে। তা বলতে পারিস, ওকে বাঁচাতে কম ঝক্কি পোহাতে হয়নি আমায়। আবার তোর জন্য বটে। সত্যি দাদা, এই বুড়ো বয়সে কেচে গন্ডুস করতে হলো আমার, লেখাপড়া শিখতে হলো আবার। তবে আসলে তোমার বুদ্ধিতেই বাঁচল ভজুদা। যাই বলো দাদা, তোমার বুদ্ধি কিন্তু অঢেল। ভাইয়ের সার্টিফিকেটে দাদার বুক বিস্ফারিত হলেও তিনি খতিয়ে দেখেন বুদ্ধিটা আসলে ভজুরই। নিজের বুদ্ধিতেই বেঁচে গেল ভজু। কথায় বলে না, আত্মবুদ্ধি শুভঙ্করী, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। বউ বেঁচে থাকলে আর বুদ্ধি দেবার সুযোগ পেলে ভজুকে আর বাঁচতে হতো না। ভজহরির হাজত হবার খবর পেতেই ছুটে গিয়েছিলেন হর্ষবর্ধন। আমি বড় বড় উকিল লাগাবো, তুমি কিছু ভেবো না ভজু, আশ্বাস দিয়েছিলেন মাসতুতো ভাইকে। উকিল তো ছাই করবে। উকিলের বিষয়ে বিশেষ ভরসা নেই ভজহরির। উকিল বলবে, এখন তো দুর্গা বলে ঝুলে পড়ো বাপু, তারপর তোমায় আপিলে খালাস করে আনবো। তাহলে মিথ্যা সাক্ষী দিলে হয় না? মিথ্যা সাক্ষীতে কাজ হয় বরং, কিন্তু এখানে তো সাফাই দেবার পথ রাখিনি ভাই। খুন করে রক্তে মাখা দা হাতে নিজেই থানায় গিয়ে ধরা দিয়েছি, কবুল করেছি সব।
এক দায়ে তোমাদের দুজনকেই কেটেছে দেখছি। তখন কি আমার কোনো কাণ্ডজ্ঞান ছিল? যেমন করে পারো আমায় বাঁচাও ভাই। দ্বীপান্তরে আমার দুঃখ নেই, ফাঁসিটা যেন আটকায়। টাকার আমার অভাব নেই, হর্ষবর্ধন জানায়। তোমাকে বাঁচাবার জন্য খরচের আমি কোনো কসুর করব না। আন্দামান থেকে ফিরে এসে মনের মতো বউ নিয়ে নতুন করে সংসার পাতবো আবার। বউ কখনো মনের মতো হয় না দাদা, নিজেকেই বউয়ের মনের মতো করে নিতে হয়। আমি যেমন নিজেকে গড়ে পিটে করে তুলেছি। শোনো হর্ষ, নিচের কোর্টে আমার এই মামলার কোনো ফয়সালা হবে না। সেশনে জুরিদের ভাঙচি দিয়ে মোটা টাকা ঘুষ দিয়ে। বুঝেছি, আর বলতে হবে না। হর্ষবর্ধন বাধা দেন। কেউ শুনতে পেলে আমাকেও ধরে ফাটকে পুড়ে দেবে। ঘুষ দিতে গেলেও জেলে যেতে হয়। তুমি কিছু ভেবো না, টাকায় যা হতে পারে তার কোনো ত্রুটি হবে না, তুমি নিশ্চিন্ত থেকো। কিন্তু সেশন কোর্টে পৌঁছে দেখলেন সে বড় কঠিন ঠাঁই। হোমরা চোমরা যত জুরি, গোমর গোমরা মুখ, সেখানে তার জারি জুরি খাটবে না। তবে ওদের মধ্যে চিনতে পারলেন একজনকে। তাদের পাড়াতেই থাকেন, দরিদ্র স্কুল মাস্টার। 40 টাকা বেতন নিয়ে বেতনের খাতায় 120 টাকা পাইলাম বলে লিখতে হয় যাকে, উদয়াস্ত 10-5 টাকার গোটা 10 টিউশনি করে সংসার চালাতে হয় যাকে। ভাবলেন তাকেই পাকড়াবেন। কথাটা পারলেন গোবরার কাছে। বুঝলি, 102 টাকার একটা টিউশনি দিয়ে ওকেই হাত করতে হবে। কিন্তু পড়বে কে? বাড়িতে পড়বার ছেলে কই তোমার? গোবরা শুধায়। তা বটে, হর্ষবর্ধন খতিয়ে দেখেন। বাড়িতে ছেলে বলতে গোবরা, আর মেয়ে বলতে উনি, গোবরার বৌদি। ওকে পড়াবার কথা বলতে তার সাহস হয় না। তাহলে হয়তো বউকে বিধবা করে বউয়ের হাতে নিজেকেই খুন হতে হবে। অগত্যা। কেন, তুই তো আছিস। ছোট ভাই তো ছেলের মতোই। জ্যেষ্ঠ ভ্রাতা সম পিতা বলে থাকে, শুনিসনি? তুই পড়বি। আমি? গোবরা আকাশ থেকে পড়ে। এই বয়সে? পড়বার আবার বয়স আছে নাকি? সব বয়সে বিদ্যা শিক্ষা করতে হয়। মরবার আগে পর্যন্ত জ্ঞানার্জন করে যায় মানুষ। না দাদা, লেখাপড়া করা আমার দ্বারা হবে না। আরে পড়বি নাকি? পড়ার ছলনা করবি তো? ছলনা করতে আমি পারবো না। মাস্টারকে আমার ভারী ভয়, নীল ডাউন করিয়ে দেবে। তা দেবে, সে কথা ঠিক। সায় দিতে হয় দাদাকে। আমি না হয় চেয়ার বেঞ্চির বদলে নরম গদির ফরাস পেতে পড়বার ব্যবস্থা করব। তাহলে তোর হাঁটুতে আর তেমন লাগবে না। না লাগুক, আমার আত্মসম্মান হানি হবে তো। যদি আমার কান মলে দেয়? তখন বাধ্য হয়ে হর্ষবর্ধনকে উদাত্ত হতে হয়। কিন্তু ভাই গোবরা, বাঙালিকে বাঙালি না রাখিলে কে রাখিবে? কে বলেছিল এ কথা? চন্দ্রশেখর। চন্দ্রশেখর বলেছিল? শুনে দাদা তো হতবাক। না, কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা বলেছিল এ কথা? তাহলে বিষবৃক্ষ? বিষবৃক্ষই বলেছিল বোধ হয়। বিষবৃক্ষ? বৃক্ষে আবার কথা বলে নাকি? তবে বঙ্কিমচন্দ্র। যা বলেছিস, বঙ্কিমচন্দ্রই বলেছিল এ কথা। কথাটা একবার ভেবে দেখ তুই। এখান থেকে তো শুধুই বাঙালি নয়, বাঙালির চেয়েও যে আপনার তার জীবন মরণের প্রশ্ন। মাসতুতো বাঙালিকে মাসতুতো বাঙালি না রাখিলে কে রাখিবে? অগত্যা গোবর্ধনকে বুড়ো বয়সে পড়ুয়া হতে হয়। ক্লাস 6 যে পেরোয়নি সে প্রাইভেটে স্কুল ফাইনাল দিতে বসে। মাস্টারের কাছে পাটিগণিত নিয়েই পড়ে প্রথমে, একেবারে 37-এর উদাহরণ মালা নিয়ে। এই আঁকটা আমায় বুঝিয়ে দিন স্যার। বুঝিয়ে দেন মাস্টার। এবার এই 38 উদাহরণ মালার আঁকগুলো বোঝান।
37-এরগুলো কষো আগে, কষে দেখাও। ও ও- ও আর কষবো কি স্যার, ও তো বুঝে নিয়েছি। বুঝেছো কি না কষে দেখাও। আপনি বলছেন বুঝিনি আমি? বলছেন কি আপনি? তাহলে এতক্ষণ ধরে আপনি কি বোঝালেন আমায়? এই রকম দিনের পর দিন উদাহরণের পর উদাহরণ এগোতে থাকে। অঙ্কের বোঝা বাড়ে। অবশেষে গোবরা আর পারে না, দাদার কাছে এসে কেঁদে পড়ে। আর তো পড়তে পারি নে দাদা, অঙ্ক কষতে বলছে কেবল, এবার রক্ষে করো আমায়। তখন দাদা নিজে ভাইয়ের বোঝা ঘাড় পেতে নেন। বোঝার উপর শাঁকের আটি নিয়ে এগোন। 100খানা 100 টাকার নোট তার অর্ধেক মাস্টারের হাতে তুলে দিয়ে বলেন, এই বাকিগুলোও আপনার, ও পরে দেব আপনাকে, বলে মাস্টারকে একটা নতুন অঙ্ক বোঝাতে লাগেন। আপনাকে আর এর বেশি কিছু করতে হবে না, কেবল বাকি 5জন জুরিকে নিজের মতে আনতে হবে। তা আপনি পারবেন। মাস্টারদের সবাই খাতির করে, ভক্তি করে যেমন ভয়ও করে তেমনি। আপনার পক্ষে এ কাজ কিছুই নয়। ক্লাসে যেমন ছেলেদের পড়ান, তেমনি এখানে এই বুড়ো খোকাদের একটু পড়াবেন, এই আর কি। আপনি বলছেন যেমন করে হোক ওর জেলের ব্যবস্থা করে দিতে হবে, এই তো? জেল ছাড়া আর কিছু যেন না হয়, এই তো? বেশ, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব, দেখি কতদূর কি পারা যায়। তা মাস্টার মশাই ভালোই পেরেছেন দেখা যাচ্ছে, হর্ষবর্ধন বলেন গোবর্ধনকে। ফাঁসি কাঠ থেকে যে করে হোক বাঁচিয়ে দিয়েছেন ভজুকে, আর এজন্য তোকেও বাহাদুরি দিতে হয় গোবরা। তুই কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে পড়েছিলি বলেই তো। বলতে না বলতে মাস্টারমশাই এসে হাজির, সাফল্যের হাসি মুখে নিয়ে। আসুন আসুন মাস্টারমশাই, আসতে আজ্ঞা হোক। তাকে দেখে হর্ষবর্ধন উচ্ছ্বসিত হয়ে ওঠেন। নমস্কার, দণ্ডবৎ প্রণাম, আপনার ঋণ আমরা জীবনে শুধতে পারবো না। মাস্টারমশাই বসলে তিনি ড্রয়ার থেকে নোটের তাড়াটা বের করে এগিয়ে দেন। এই নিন আপনার বাকি 5,000, আমাদের যৎকিঞ্চিত প্রণামী। এই সামান্য দিয়ে আপনার মহৎ উপকারের প্রতিশোধ দেয়া যায় না। না না, এমন করে বলবেন না, কৃতজ্ঞতার মূল্য কম নয়। এ পৃথিবীতে কজন তা দিতে পারে? মাস্টারমশাই বলেন, কথা রাখতে পেরেছি বলে আমিও কম কৃতার্থ নই হর্ষবর্ধন বাবু। জুরিদের আপনার মতে আনতে খুব বেগ পেতে হয়েছিল নিশ্চয়? বেগ বলে বেগ, এরকম বেগ আমি জীবনে পাইনি। তিনি জানান, মুশকিল হয়েছিল কোথায় জানেন? বাকি জুরিদের সবাই বিবাহিত, বউয়ের জ্বালায় অস্থির। তাদের কাছে ভজহরি বাবু একজন হিরো। তাদের মতে ভজহরি বাবু কোনো দোষ করেননি বউকে মেরে, তারা নিজেরাও পারলে তাই করতে চায়, কিন্তু তারা পারে না। ভজহরি বাবু পেরেছেন, তাদের চেয়ে তিনি একজন বীর পুরুষ। তাই তারা বুঝি চাইছিল যে সে বীরের মতো মৃত্যুবরণ করুক, ফাঁসিতে লটকাক। না, ঠিক তা নয়, তবে আমি বউয়ের মর্ম বুঝিনি, বিয়েই করিনি আদপে। সামান্য আয়ে নিজেরই কুলোয় না, বউকে খাওয়াবো কি? আমি দেখলাম, না, এমন করতে হবে যাতে আইনের লাঠিও ভাঙে অথচ সাপও না মরে। অনেক কষ্টে দীপান্তর দিতে পেরেছি মশাই। জুরিদের ঘরে গিয়ে প্রায় 3 ঘন্টা ধরে বক্তৃতা দিয়ে তাদের বোঝালাম, বুঝিয়ে নিজের মতে আনলাম। তা নইলে তারা ফাঁসি দিয়ে দিত, নির্ঘাত, গোবর্ধন প্রকাশ করে। না, তারা চাইছিল বেকসুর খালাস দিতে। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তী লেখে একটি হাসির গল্প, মাসতুতো ভাই। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।